সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 14 আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পরের 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, দক্ষিণ আফ্রিকা, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, যার আরেক নাম দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকা ছিল আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণ দিকে অবস্থিত এবং এই দেশে বহু জাতির মানুষ বাস করত এবং বহু ভাষাও এখানে প্রচলিত ছিল এবং এই দেশটি ছিল নানা খনিজ সম্পদে সমৃদ্ধ, ভালো মশলাও কিন্তু এখানে পাওয়া যেত। 14 শতকে মানে 1400 সালে যখন নৌ অভিযান শুরু হয় তখন পর্তুগিজরা এই দক্ষিণ আফ্রিকা আবিষ্কার করে এবং পরবর্তীকালে এই দক্ষিণ আফ্রিকাতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কেপ টাউন বলে একটি শহর তৈরি করে। এই কেপ টাউন শহরে যারা বাস করতো সেই সময় স্থানীয় যে অধিবাসী যারা বাস করতো তারা ছিল জুলু সম্প্রদায়ের মানুষ এবং জেনা সম্প্রদায়ের মানুষ। তবে দক্ষিণ আফ্রিকায় একেবারে শুরুতে দক্ষিণ আফ্রিকা যারা আদি অধিবাসী ছিল তারা ছিল শ্যান প্রজাতির মানুষ এবং খই খই প্রজাতির মানুষ। এই দক্ষিণ আফ্রিকায় প্রাচীনকালের অনেক জীবাশ্ম পাওয়া গেছে, অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যা থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের পূর্বপুরুষদের বাস ছিল কিন্তু এই দক্ষিণ আফ্রিকা বা রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। 1948 থেকে 1990 সাল পর্যন্ত এই দক্ষিণ আফ্রিকায় আইনগতভাবে এক বিভাজন নীতি এখানে প্রচলিত ছিল। পরবর্তীকালে যখন ইংরেজরা এই অঞ্চলে আসে এবং এই দক্ষিণ আফ্রিকা দখল করে তখন এই ব্রিটিশ সরকার এখানকার অধিবাসীদের 4টি শ্রেণীতে ভাগ করেছিল। একদল ছিল শ্বেতাঙ্গ, যারা সংখ্যায় কম, সমগ্র জনসংখ্যার মাত্র 20% ছিল এই শ্বেতাঙ্গ। আরেক দল ছিল কৃষ্ণাঙ্গ, যারা সংখ্যায় বেশি ছিল। আর ছিল দক্ষিণ পূর্ব এশীয়, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে অনেকে সেখানে কাজের জন্য যেতেন, তাই দক্ষিণ পূর্ব এশিয়ার এক শ্রেণীর মানুষ এখানে থাকতেন। আরেক শ্রেণীর মানুষ ছিল বর্ণ সংকর, অর্থাৎ মিশ্র জাতির মানুষ। তো এই 4 ধরনের মানুষ কিন্তু এখানে ছিল। এখানে যারা আদি অধিবাসী সেই কৃষ্ণাঙ্গ, তাদের জীবন জীবিকা শিক্ষা স্বাস্থ্য কোনো অধিকার তাদের ছিল না। তাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদের উপরে অন্যায় জুলুম অত্যাচার করত এই ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি। পরবর্তীকালে তার বিরুদ্ধে এই আন্দোলন হয়, এই শোষণ অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় কৃষ্ণাঙ্গরা আন্দোলন করে এবং এই যে ব্রিটিশ সরকার এখানে যে বর্ণ বৈষম্যটা বজায় রেখেছিল, যাকে আমরা বর্ণবাদ বলি, সেই বর্ণবাদ এখানে চালু রেখেছিল, যাকে আবার ইংরেজিতে বলা হয় অ্যাপার্টহাইড। এই অ্যাপার্টহাইড কথাটা 1948 সালে যখন এই শ্বেতাঙ্গদের সরকার প্রতিষ্ঠিত হয়, শ্বেতাঙ্গদের যে জাতীয় সরকার ছিল, জাতীয় পার্টি ছিল, তাদের রাজনৈতিক স্লোগানে প্রথম এই অ্যাপার্টহাইড কথাটা কিন্তু উঠে আসে এবং পরে 1930 এবং 40-এর দশকে রাজনৈতিক স্লোগানে এই অ্যাপার্টহাইড কথাটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যাপার্টহাইড এই এটা একটা টিকা প্রশ্ন আছে তোমাদের এবং তারও উত্তরা কিন্তু আমি চ্যানেলে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তার অ্যান্সার পেয়ে যাবে। তাই এখানে 1652 সালে এখানে প্রথম ডাচরা এখানে উপনিবেশ স্থাপন করে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেপ টাউনে, এবং শ্বেতাঙ্গরা এখানে বিভিন্ন মশলার সংগ্রহ করার উদ্দেশ্যে, দাস সংগ্রহ করার উদ্দেশ্যে এবং যে খনিজ সম্পদ ছিল এখানে সেই খনিজ সম্পদ দখল করার উদ্দেশ্যে এই কেপ টাউন বা দক্ষিণ আফ্রিকাতে তারা উপনিবেশ স্থাপন করে। 1795 সালে ইংরেজরা এই অঞ্চলে আসে এবং এই অঞ্চল থেকে ডাচ বণিকদেরকে হটিয়ে দেয় এবং ইংরেজরা এই কেপ টাউন অঞ্চল দখল করে এখানে প্রায় 5000 ইংরেজ আর কি বসতি স্থাপন করে আর প্রায় 20,000 ডাচ পরিবারকে এখান থেকে উচ্ছেদ করে। অন্যান্য যে সমস্ত ইউরোপীয় শ্বেতাঙ্গরা ছিল তাদেরকেও এই কেপ টাউন থেকে উচ্ছেদ করা হয় এবং তাদেরকে আফ্রিকার উত্তর দিকে বা পূর্ব দিকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং এই বিতাড়িত ইউরোপীয়রা আফ্রিকার উত্তর এবং পূর্বে গিয়ে তারা সেখানে ট্রান্সভাল বলে একটি শহর তৈরি করে এবং অরেঞ্জ ফ্রি স্টেট বলে আরেকটি শহর কিন্তু তারা সেখানে তৈরি করেছিল। তো এইভাবে ইংরেজরা আফ্রিকার যে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে শ্বেতাঙ্গরা বাস করতেন সেই সমস্ত জায়গা থেকে
স্থানীয় কৃষ্ণাঙ্গদেরকে জোর করে সেই জায়গা থেকে উচ্ছেদ করে অপেক্ষাকৃত যে অনুন্নত অঞ্চল, যেখানে জীবিকা, জীবন বা শিক্ষা দীক্ষা, স্বাস্থ্যের কোনো নিশ্চয়তা নেই, সেই সমস্ত জায়গায় তাদেরকে পুশব্যাক করে, তাদেরকে হটিয়ে দেয় এবং ভালো ভালো যে সমস্ত জায়গা খনিজ সম্পদে সমৃদ্ধ সেই সমস্ত অঞ্চল শ্বেতাঙ্গরা দখল করে নেয়। 1876 সালে দক্ষিণ আফ্রিকার কেপ কলোনি অঞ্চলে হীরের খনি আবিষ্কৃত হয়। এরপর 1884 সালে সোনার খনি আবিষ্কৃত হয়। এই সোনার খনির অধিকারকে কেন্দ্র করে স্থানীয় যে বুয়োর প্রজাতির মানুষ ছিল তাদের সাথে ইংরেজদের যুদ্ধ বাধে। শুরু হয় প্রথম বুয়োর যুদ্ধ। 1902 সালে দ্বিতীয় বুয়োর যুদ্ধে বুয়োররা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় এবং তারা এই কেপ কলোনি থেকে উচ্ছেদ হয় এবং এই কেপ কলোনি অঞ্চল শ্বেতাঙ্গ ইংরেজদের অধিকারে আসে এবং এই শ্বেতাঙ্গ ইংরেজরা তারা যে জাতীয় সরকার তৈরি করেছিল, তাদের যে জাতীয় পার্টি 1948 সালে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে এই পার্টি বর্ণ বৈষম্যকে বজায় রাখার জন্য, অর্থাৎ অ্যাপার্থাইডকে কন্টিনিউ রাখার জন্য তারা একাধিক বর্ণ বৈষম্য সহায়ক বা বর্ণ বিদ্বেষী কিছু আইন পাশ করে। যেমন এখানে বলা যায় 1913 সালে নেটিভস ল্যান্ডস অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে স্থানীয় কৃষ্ণাঙ্গদের জমির উপরে যে অধিকার ছিল সেই অধিকারকে সংকুচিত করা হয় এবং এখানে একটা আইন পাশ করা হয় যার নাম পাশপত্র আইন। এই আইনে বলা হয় যে কৃষ্ণাঙ্গদের কাছে পরিচয়পত্র রাখতে হবে, যে পরিচয়পত্রে তিনি কোন বর্ণের কোন প্রজাতির সেটা কিন্তু উল্লেখ থাকবে। এছাড়া 1948 সালে এই যে শ্বেতাঙ্গ পার্টি ক্ষমতায় আসছে, তারা 1950 সালে পপুলেশন রেজিস্ট্রেশন আইন পাশ করছেন। অর্থাৎ জন্মের সময় কোনো শিশু যখন জন্মাবে সেই সময় থেকেই তার বর্ণ, তার প্রজাতি নির্ধারিত হবে। অর্থাৎ এই আইনের মধ্য থেকেই বর্ণ বৈষম্যকে বজায় রাখার একটা প্রাথমিক উদ্যোগ এখানে কিন্তু নেওয়া হয়েছিল এই পপুলেশন রেজিস্ট্রেশন এই আইন অনুযায়ী। এছাড়া 1959 সালে বান্টু সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট পাশ করা হয়, যে আইনে বলা হচ্ছে যে এক এক প্রজাতির মানুষ এক একটি পৃথক অঞ্চলে তারা বসবাস করবে এবং অর্থাৎ আলাদা আলাদাভাবে তাদের থাকার জায়গা নির্দিষ্ট হবে। এইভাবে কৃষ্ণাঙ্গদের মধ্যেও বিভিন্ন শ্রেণী ভেদ করে তাদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের ঐক্যের পথে একটা বাধা তৈরি করে রাখা হয়েছিল এই ব্রিটিশ সরকার সেই সময়ে দক্ষিণ আফ্রিকাতে করেছিল। এইভাবে দেখো ডিস্ট্রিক্ট 6, সোফিয়া টাউন এবং লেডি সেলবোন এরকম বিভিন্ন জায়গা থেকে বুয়োরদের বা স্থানীয় কৃষ্ণাঙ্গদেরকে গায়ের জোরে তাদেরকে উচ্ছেদ করে সেখান থেকে তাদেরকে হটিয়ে দেওয়া হয় এবং এই সমস্ত অঞ্চল শ্বেতাঙ্গরা দখল করে নেয়। 1943 থেকে 44 সালে নেলসন ম্যান্ডেলা আফ্রিকার যে ন্যাশনাল কংগ্রেস সেই কংগ্রেসে যোগদান করে। নেলসন ম্যান্ডেলা জাতীয় কংগ্রেসে যোগদান করার পর তিনি কৃষ্ণাঙ্গদের মধ্যে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনকে গড়ে তোলেন এবং এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের সচেতন করে তোলেন। তার মূল লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার অর্জন করা। এই উদ্দেশ্যে 1952 সালে তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলন করে তিনি আইনকে অমান্য করেন, শ্বেতাঙ্গদের জন্য নির্দিষ্ট পরিবহন, বিশ্রামাগার এগুলো ব্যবহার করতে থাকেন। ফলে ব্রিটিশ সরকার ব্যাপক ধরপাকড় শুরু করে এবং নেলসন ম্যান্ডেলা সহ আরও বিভিন্ন ব্যক্তিকে কারাগারে তাদেরকে বন্দি করে। ফলে সারা দেশে একটা কারাগারে পরিণত হয়, দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। ফলে বাধ্য হয়ে এখানে 1955 সালে মুক্তির ইস্তেহার ঘোষণা করে সমস্ত অপরাধীদেরকে কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয়। 1960 সালে কি হয়, 1960 সালে শার্পেভিল বলে একটি শহরে নিরস্ত্র প্রায় 20,000 কৃষ্ণাঙ্গরা একটা জমায়েত করেছিল। সেই জমায়েতের উপরে পুলিশ গুলি চালায়, ব্রিটিশ সরকার গুলি চালায়, ফলে বহু মানুষ নিহত হয় এবং আহত হয়। এই সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ, গণরোষের সৃষ্টি হয় এবং দেশ উত্তেজিত হয়ে পড়ে। ব্রিটিশ সরকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করে। নেলসন ম্যান্ডেলা তখন উপলব্ধি করেন যে অসহযোগ আন্দোলনের ভিতর দিয়ে এই বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন পরিচালনা করা সম্ভব নয়, এজন্য দরকার সশস্ত্র বিপ্লব। এজন্য তিনি 1962 পরে সশস্ত্র বিপ্লবের ভিতর দিয়ে তার আন্দোলনকে পরিচালনা করতে থাকেন। গুপ্ত হত্যার মধ্য দিয়ে ব্রিটিশ আধিকারিকদেরকে হত্যা করতে থাকেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করারও কিন্তু তিনি ব্যবস্থা বা প্রশিক্ষণ দিতে থাকেন তার কৃষ্ণাঙ্গ যে অনুগামীরা রয়েছে তাদেরকে। একটা সময়ে তার এই যে
আন্দোলন, সশস্ত্র আন্দোলন, এই আন্দোলনকে আমেরিকা এবং সেই সময়কার দক্ষিণ আফ্রিকার সরকার এটাকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করে। যদিও ফিদেল কাস্ত্রো, কিউবার ফিদেল কাস্ত্রো, তিনি এই আন্দোলনকে সমর্থন করেন। দক্ষিণ আফ্রিকার এই নেলসন ম্যান্ডেলার আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছিলেন। দেখো 1962 সালে নেলসন ম্যান্ডেলা গ্রেপ্তার হচ্ছেন। আমেরিকার যে গোয়েন্দা দপ্তর CIA, তাদের তৎপরতায় নেলসন ম্যান্ডেলা গ্রেপ্তার হচ্ছেন এবং পরবর্তীতে তিনি রবেন দ্বীপে নির্বাসিত হচ্ছেন। প্রায় 18 বছর তিনি সেই দ্বীপে কিন্তু নির্বাসিত ছিলেন। 7x8 একটি রুমে বা একটা ঘরে তিনি এই 18 বছর নির্বাসন ছিলেন। সাধারণভাবে অন্য কোনো ব্যক্তি হলে তার মানসিক অবস্থা ভেঙে পড়তো, কিন্তু নেলসন ম্যান্ডেলা অন্য ধাতের মানুষ। তিনি এই নির্বাসন থাকাকালীন তিনি তার আত্মজীবনী লেখেন এবং নির্বাসনে থাকার সময় তার এক অনুগামী অলিভার তাম্বো, এই অলিভার তাম্বো নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করার জন্য এক আন্তর্জাতিক আন্দোলন গড়ে তোলেন। ফলে সারা বিশ্বে নেলসন ম্যান্ডেলাকে মুক্তির দাবিতে মানুষ পথে নামে। সারা একটা আন্তর্জাতিক চাপ তৈরি হয়। লন্ডনের যে উইলম্বর্ডন যে স্টেডিয়াম রয়েছে, সেখানে প্রায় 70,000 মানুষ নেলসন ম্যান্ডেলার মুক্তির দাবিতে গান গেয়ে ওঠে। এরপরে তৈরি হয় অর্থনৈতিক চাপ। অর্থনৈতিক চাপেই যে দক্ষিণ আফ্রিকার যে হিরে সারা দেশে বিদেশে যে রপ্তানি হতো, সেটাকে বয়কট করা হয়। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার হিরে বিশ্বের বাজারে বয়কট করা হয়। এইভাবে একটা অর্থনৈতিক চাপ তৈরি হয় কিন্তু দক্ষিণ আফ্রিকার উপরে নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার জন্য। 1990 সালে সেই সময় দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিলেন, মানে ব্রিটিশ কর্তৃপক্ষের যিনি প্রধানমন্ত্রী, সে W ক্লার্ক, তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন এবং নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেন। মুক্তি পেয়ে এই নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারকে সুনিশ্চিত করার জন্য প্রথম জাতীয় সম্মেলন আহ্বান করেন 1991 এবং এই সম্মেলনের সূত্র ধরে 1994-তে দক্ষিণ আফ্রিকাতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সমস্ত জাতির সমস্ত বর্ণের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রায় 62% ভোট পায় এবং 1994-এর 14 জুলাই দক্ষিণ আফ্রিকায় প্রথম সমস্ত বর্ণের সমস্ত জাতির মানুষের বা সাধারণ মানুষের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন এই নেলসন ম্যান্ডেলা। দীর্ঘদিনের বঞ্চনার শিকার ছিল দক্ষিণ আফ্রিকা, তা থেকে মুক্ত হয়ে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এক নতুন বিশ্ব বা নতুন দেশ গড়ার পথে পা বাড়ায়। তো এইভাবে বর্ণ বৈষম্য চিরকালের মতো অবসান ঘটে এই নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায়, যার সূচনা অনেক আগে থেকে, সেই 1652-এ যখন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে প্রথম উপনিবেশ তৈরি করে, সেই সময় থেকেই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বিভেদ শুরু হয়, যে বিভেদের সমাপ্তি ঘটে 1994 সালে 14 জুলাই নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি হওয়ার পর। তাই এই দীর্ঘদিনের এই বর্ণ বৈষম্যবাদ বা অ্যাপারহাইড, এই বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করতে হবে। ধাপে ধাপে প্রতিটা ঘটনাকে সামনে একের পর এক রেখে ক্রমান্বয়ে সাল অনুযায়ী ঘটনাকে সাজাতে হবে। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন একটা বড় বিষয়, অনেকটা বছর ধরে কিন্তু এটা চলে। তার একটা ধারা বিবরণীমূলক যে অ্যান্সার 20 নম্বরে এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। 6 সেমিস্টার DSCC 14 20 নম্বরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন। অ্যান্সার যেভাবে লিখবে, 1948 থেকে 1990 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকাতে এক আইনত জাতিগত বিভাজন ব্যবস্থার প্রচলন ছিল। ব্রিটিশ শাসিত সরকার দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, দক্ষিণ এশীয় ও বর্ণসংকর এই 4 বর্ণে ভাগ করে। যাবতীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল দেশের মোট জনসংখ্যার 20%-এরও কম শ্বেতাঙ্গ। স্থানীয় কৃষ্ণাঙ্গদের জীবন জীবিকা, শিক্ষা, বাসস্থানের ন্যূনতম সুযোগ সুবিধা ছিল না। এই ঘৃণ্য জাতিগত বিভাজন অ্যাপারথাইড বা বর্ণবাদী শব্দের উৎপত্তি হয় 1930 সালে এবং 1940-এর শুরু থেকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের জাতীয় পার্টি রাজনৈতিক স্লোগানে শব্দটি ব্যবহার শুরু করে। যদিও শব্দটির সাথে জড়িত বর্ণ বিভাজন নীতির উদ্ভব আরও আগে। 1652 সালে দক্ষিণ আফ্রিকাতে শ্বেতাঙ্গ মানুষের বসতি স্থাপন শুরুর সাথে সাথে এই নীতির প্রচলন শুরু হয়। প্যারা করে, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের একদম দক্ষিণে অবস্থিত বহু ভাষা বহু জাতির একটি দেশ।
প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই দেশটি থেকে প্রাপ্ত বহু প্রাচীন জীবাশ্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অনুমান করা যায় আধুনিক মানুষের পূর্বপুরুষের উৎপত্তি এই দেশ থেকে। স্যান ও খই প্রজাতির মানুষরা এখানে প্রথম বসতি তৈরি করে। 1400 শতাব্দীতে সমুদ্র যাত্রা শুরু হলে পর্তুগিজরা এই দেশ আবিষ্কারের প্রায় 150 বছর পর 1652 সালে খাদ্যশস্য, মশলা, নানা খনিজ সম্পদের লোভে প্রথমে ডাচদের আগমন ঘটে। সাথে সাথে অন্যান্য ইউরোপীয় দেশ এখানে বসতি গড়ে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেপ টাউন শহর প্রতিষ্ঠা করে। তখন স্থানীয় জুলু সম্প্রদায়ের স্থায়ী বাস ছিল কেপ টাউনে। প্যারা করে দেখো, খনিজ সম্পদ ও দাস ব্যবসার উদ্দেশ্যে 1795 সালে ব্রিটিশরা কেপ টাউন দখল করে এবং স্থায়ীভাবে উপনিবেশ স্থাপন করে। পরবর্তী কয়েক দশকে ব্রিটিশরা পুরো এলাকা দখল প্রতিষ্ঠা করে এবং আরও 5000 বসতি স্থাপন করে। প্রায় 12,000 ডাচ সহ ইউরোপের অন্যান্য বাসিন্দাদের তারা আফ্রিকার উত্তর ও পূর্ব দিকে বিতাড়িত করে। বিতাড়িত ডাচ ও ইউরোপীয়রা সেখানে গিয়ে ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রি স্টেট প্রতিষ্ঠা করে। স্থানীয় বুয়োরাও কেপ কলোনি থেকে ব্রিটিশদের চাপে আরও উত্তরাঞ্চলের দিকে চলে যায়। 1867 সালে দক্ষিণ আফ্রিকার খনিতে হিরে এবং 1884 সালে সোনার হদিশ মিলতেই খনিজ সম্পদ দখল নেওয়ার জন্য স্থানীয়দের সাথে ব্রিটিশদের সংঘাত শুরু হয়। 1902 সালে দ্বিতীয় বুয়ার যুদ্ধে স্থানীয় জনগোষ্ঠী ব্রিটিশদের কাছে তুমুলভাবে পরাজিত হয়। দ্বিতীয় বুয়োর যুদ্ধের 8 বছর পর 1910 সালে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকাকে সীমিত স্বায়ত্তশাসন দেয় এবং গঠিত হয় ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা। প্যারা করে 1912 সাল নাগাদ কৃষ্ণাঙ্গদের আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হওয়ার পর কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের মধ্যে সংগঠিত রাজনৈতিক কার্যকলাপ শুরু হয়। যদিও কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার তখনও ছিল না, শিক্ষিত কৃষ্ণাঙ্গদের জন্য কিছু সুযোগ সুবিধার দাবিতে ইংল্যান্ডে এক ডেপুটেশন পাঠায়, কিন্তু তা নাকচ হয়। 1913-র নেটিভস ল্যান্ড অ্যাক্ট অনুযায়ী কৃষ্ণাঙ্গদের জমির মালিকানার উপর অধিকার সংকুচিত হয়। অতীতে পাসপত্র আইন চালু ছিল। ওই আইন মোতাবেক কৃষ্ণাঙ্গদের সবসময় তাদের সাথে পরিচয় সংক্রান্ত নথিপত্র রাখা বাধ্যতামূলক ছিল। প্যারা করে দেখো, 1930 থেকে 1948 পর্যন্ত শ্বেতাঙ্গদের জাতীয় পার্টি অ্যাপার্থাইড বা বর্ণবাদিতার পক্ষে বহুবার সওয়াল করে। সামাজিকভাবে অ্যাপার্থাইড বা বর্ণবাদিতার জন্য সমস্ত বর্ণের মানুষ বিচ্ছিন্নভাবে জীবনযাপনে বাধ্য হতো। তাদের উন্নয়নের ধরনও ছিল ভিন্ন। মূলত সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের জমির মালিকানার অধিকার খর্ব হওয়ায় তারা গ্রামের দিকেই সরে যায়। শিক্ষার অধিকারও খর্ব হয়। নিজ বর্ণের মধ্যে সমস্ত রকম মেলামেশা ও বৈবাহিক সম্পর্ক স্থাপন বন্ধ হয়। 1948-এ শ্বেতাঙ্গদের জাতীয় পার্টি ক্ষমতায় আসার পর সামাজিক অ্যাপার্থাইড বা বর্ণবাদিতাকে নানা আইন প্রণয়নের মাধ্যমে সুদৃঢ় করে 1950-এর পপুলেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সমস্ত নাগরিকদের তাদের বর্ণ অনুযায়ী নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক হয়। প্রাথমিকভাবে বৈষম্যের সূত্রপাত তৈরির জন্য এই আইন যথেষ্ট ছিল। গ্রুপ এরিয়া অ্যাক্ট অনুযায়ী প্রতি বর্ণের মানুষের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা হয়, মূলত শহরাঞ্চলের জন্য। প্রায় একই রকম আইন 1959-এ প্রমোশন অফ বান্টু সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট, এই আইন অনুযায়ী আলাদা বর্ণের মানুষদের আলাদা বাসস্থান বাধ্যতামূলক হয়। আসলে এটা ছিল কালো খেদাও নীতি। দেশের খুব অল্প জায়গায় বরাদ্দ হয় কৃষ্ণাঙ্গদের থাকার জন্য। শ্বেতাঙ্গ অধ্যুষিত অঞ্চলগুলো থেকে কৃষ্ণাঙ্গদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ডিস্ট্রিক্ট 6, সোফিয়া টাউন, লেডি সেলবনের মতো অঞ্চলগুলো গায়ের জোরেই পুরোপুরি কৃষ্ণাঙ্গ মুক্ত করা হয়। শহরাঞ্চলে কৃষ্ণাঙ্গদের জমি কেনার অধিকার থাকলো না। আসলে তারা মূল অধিবাসী হয়েও তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব পায়। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক ছিল এই যে নিজেদের জমির বাসস্থানের অধিকার হারাতে বাধ্য হয় মূল নিবাসী কৃষ্ণাঙ্গরা। এবং আরও অনুন্নত এলাকা যেখানে শিক্ষা, পরিবহন, স্বাস্থ্যের সুবিধা নেই, সেখানে প্রায় কর্মহীন অবস্থায় তাদের থাকতে বাধ্য করে রাষ্ট্র। এছাড়া প্রোহিবিশন অফ মিক্সড ম্যারেজ অ্যাক্ট, ইমভ্যালিডিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেপারেট রিপ্রেজেন্টেশনস অফ ভোটার অ্যাক্ট এর মতো আরও নানা জনবিরোধী, বর্ণবিরোধী আইন পাশ হয়। এই সময় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের শিকার হওয়া মানুষ ছাড়াও বহু মানবাধিকার সংগঠন ও অন্যান্য দেশে দক্ষিণ আফ্রিকার অ্যাপার্থাইড বা বর্ণবাদিতার বিরুদ্ধে সরব হয়। প্যারা করে 1943 থেকে 44 সালে নেলসন ম্যান্ডেলা আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস ANC যোগদান করেন। কৃষ্ণাঙ্গদের মধ্যে বর্ণবাদ বিরোধী চেতনা জাগ্রত করার মাধ্যমে বৈষম্যবাদী সরকারের বিরুদ্ধে বর্ণবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলাই ছিল এই দলটির রাজনৈতিক কর্মসূচি। 1948 সালের নির্বাচনে শ্বেতাঙ্গদের জাতীয় পার্টি জয়ী হয়। ঠিক এই সময় থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন ম্যান্ডেলা। 1952 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ডাকা অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন ম্যান্ডেলা।
কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের পূর্ণ নাগরিকত্ব অর্জনের জন্য ধর্মঘট অহিংস আন্দোলন শুরু হয়। ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করা, শ্বেতাঙ্গদের জন্য বরাদ্দ পরিবহন ব্যবহার, শ্বেতাঙ্গদের এলাকায় প্রবেশ, শ্বেতাঙ্গদের জন্য বরাদ্দ বিশ্রামাগার ব্যবহার, পাসপত্র দেখাতে অস্বীকার করা এবং স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়া, এতে জেলখানা ভরে যায়, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ে। 1955 এক সম্মেলনে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের মুক্তির সনদ নামে এক ইশতেহার ঘোষণা করা হয়। 1960-এ শার্পেভিল শহরে প্রায় 20,000 আফ্রিকান কৃষ্ণাঙ্গদের এক শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় পুলিশ। এই হামলায় 69 জন নিহত হন এবং আহত হন প্রায় 180 জন, যা ইতিহাসে শার্পেভিল গণহত্যা নামে পরিচিত। মুহূর্তের মধ্যে ক্ষোভ, ঘৃণা, আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র দেশে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করে বর্ণবাদী সরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যান্ডেলা উপলব্ধি করেন অহিংস আন্দোলন নয়, এই মুহূর্তে সশস্ত্র বিপ্লব একমাত্র পথ। 1961 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সশস্ত্র বিপ্লবের পথে এগিয়ে যায়। সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতী ও চোরাগপ্তা হামলা চালাতে থাকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র বাহিনী এবং পাশাপাশি সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের পরিকল্পনা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার এই সশস্ত্র যুদ্ধকে কিউবার ফিদেল কাস্ত্রো সমর্থন জানান। অবশ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের এই সশস্ত্র বিপ্লবকে আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার সরকার সন্ত্রাসবাদ আখ্যা দেয়। প্যারা করে আমেরিকার কুখ্যাত গোয়েন্দা সংস্থা সিআইএর সাহায্যে 1962 সালে দক্ষিণ আফ্রিকার সরকার গ্রেপ্তার করে ম্যান্ডেলাকে। ধর্মঘটে উস্কানি ও অবৈধভাবে দেশ ত্যাগের অভিযোগে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সাথে সাথে দেশদ্রোহিতা ও অন্তর্ঘাতের মামলা দায়ের করা হয়। ম্যান্ডেলা সহ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীদের বিরুদ্ধে রিভোনিয়া মামলা নামে বিখ্যাত এই মামলায় আদালতে ম্যান্ডেলা অন্তর্ঘাতের কারণ বর্ণনার সাথে সাথে অন্তর্ঘাতের দায় স্বীকার করে নিয়ে বলেন, আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি, কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধেও। আমি একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজের ধারণাকে সযত্নে লালন করেছি, যেখানে সমস্ত মানুষ থাকবেন একসঙ্গে, থাকবে সম্প্রীতি, সংহতি, সমান সুযোগ সুবিধা। এই আদর্শের জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিতেও প্রস্তুত। বর্ণবাদী আদালতে ম্যান্ডেলা সহ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা কর্মী সকলেই দোষী সাব্যস্ত হন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। প্যারা করে 18 বছর ধরে ম্যান্ডেলা রবেন দ্বীপে নিঃসঙ্গ কারাগারে কাটান। 8 ফুট বাই 7 ফুটের ওই সেলে যে কোনো মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলতে সক্ষম, কিন্তু ম্যান্ডেলা ছিলেন অন্য ধাতুতে গড়া। এই সময় তিনি তার আত্মজীবনী লেখেন। 1980 সালে নির্বাসিত নেতা বন্ধু অলিভার তাম্বো ম্যান্ডেলার মুক্তি চাই এই দাবিতে সারা বিশ্বজুড়ে আন্দোলন গড়ে তোলেন। 1988-তে লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে প্রায় 70,000 মানুষ ম্যান্ডেলাকে মুক্ত করো এই গান গেয়ে উঠলেন। এছাড়াও অনেক আগে থেকেই আন্তর্জাতিক চাপ ছিল, এখন শুরু হয় অর্থনৈতিক চাপ। দক্ষিণ আফ্রিকার প্রধান রপ্তানি হিরে বয়কট করার আন্দোলন আমেরিকা সহ গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অবশেষে 1990 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট FWD ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উপর নিষেধাজ্ঞা তুলে নিলেন এবং 27 বছর কারাবন্দী থাকার পর মুক্ত হলেন নেলসন ম্যান্ডেলা। শুরু হয় তার অভিভাবকত্বে দেশে বহুজাতিক গণতন্ত্র গড়ার প্রক্রিয়া। প্যারা করে মুক্তিলাভের পর নেলসন ম্যান্ডেলার প্রথম লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকান কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব নিশ্চিত করা। এই উদ্দেশ্যে তিনি 1991 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রথম জাতীয় সম্মেলনের ডাক দেন। সেখানে তিনি সর্বসম্মতিক্রমে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং বর্ণ বৈষম্য দূর করতে আফ্রিকান সরকারের সাথে আলোচনায় বসে সিদ্ধান্ত নেন। ওই বছরের 17 জুন দক্ষিণ আফ্রিকার সংসদ জনসংখ্যা নিবন্ধন আইন বাতিল করে, কেননা এই আইনের কারণে জন্মের সময় সমস্ত দক্ষিণ আফ্রিকানদের বর্ণগত শ্রেণীবিন্যাসের প্রয়োজন হতো, কিন্তু তা দিয়ে বর্ণ বৈষম্য নির্মূল করার ক্ষেত্রে খুব বেশি সুরাহা হলো না। প্যারা করে ন্যাশনাল কংগ্রেস ও সরকারের মধ্যে 2 বছর বহু আলোচনা হয়, কিন্তু সরকারের সাথে কোনো সমঝোতায় আসা সম্ভব ছিল না। ইতিমধ্যে কয়েকটি গণহত্যা ও অবাঞ্ছিত ঘটনা শান্তি চুক্তিকে প্রবল মাত্রায় ব্যাহত করে, ফলে সারা দেশ আবার উত্তাল হয়ে ওঠে। দীর্ঘ আলোচনার পর সমঝোতা হয়, সর্ববর্ণ এবং সব জাতির সমান অধিকার থাকবে। এই লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার সরকার নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়। 1994 সালে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার অনুযায়ী সকল সংসদীয় দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হয়। 3 দিনের ভোট গ্রহণের মাধ্যমে প্রায় 2 কোটি আফ্রিকান তাদের ভোট প্রদান করে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রায় 62% ভোট পেয়ে জয়লাভ করে। 1994 সালের 10ই মে দক্ষিণ আফ্রিকার সমস্ত বর্ণের, সমস্ত জাতির, সমস্ত সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক দীর্ঘ অবিচার বর্ণ বৈষম্যের অবসান ঘটিয়ে নতুন দেশ গড়ার স্বপ্নে এগিয়ে চলে দক্ষিণ আফ্রিকা। তো এই ছিল দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের উপর 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।